রাহুল গান্ধীর তথাকথিত অ্যাটম বোমা বিস্ফোরণের পর ৪৮ ঘন্টা কেটে গেল। গোটা দেশের মানুষের এখন প্রশ্ন এবং কৌতূহল একটাই, এর পরে কি? নির্বাচন কমিশনের মূল এবং অন্যতম কাজ দেশের মানুষের জন্য ভয়মুক্ত স্বচ্ছ এক নির্বাচনী পরিবেশ গড়ে তোলা। কিন্তু সেই কমিশনকেই এবার কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী। ৬ মাস ধরে একেবারে পেশাদারি টিম দিয়ে রিসার্চ করিয়ে দুর্দান্ত সব তথ্য প্রমাণ তুলে এনেছেন কমিশনারি দেওয়া ভোটার তালিকার ভিত্তিতে। इनका नाम महाराष्ट्र में है, कर्नाटक में है, उत्तर प्रदेश लखनऊ में है और कर्नाटक बेंगलोर अर्बन में है। 4 बार आता है, सेम फोटो सेम एड्रेस। আর তারপর বলটা ঠেলে দিয়েছেন নির্বাচন কমিশনের কোর্টে। আর তাতেই কি নড়বড়ে লাগছে কমিশনকে? আর তা দেখে এই ৪৮ ঘন্টায় গোটা দেশের মানুষ হতবাক হয়ে যাচ্ছেন। বাড়ছে আরো ধোঁয়াশা। পথে ঘাটে মানুষও বলছেন, দাল মে কুছ তো কালা হ্যায়। কোনো গণতন্ত্রে এটা কি কাম্য হতে পারে? কি করেছে কমিশন? তারা রাহুলকে কি বলেছে? তার আইনগত এবং রাজনৈতিক বিশ্লেষণ শোনাবো এই এপিসোডে। শোনাবো নির্বাচন কমিশনের এই অবাক করা কথা নিয়ে কি বলেছেন দেশের অন্যতম সেরা আইনজীবী কপিল সিব্বল। কেন তিনি রাহুলকে দেশপ্রেমী বলে সুপ্রিম কোর্টের বিচারপতির একটি মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন। আর এই ব্যাপারে দেশের গদি মিডিয়া কি ভূমিকা নিয়েছে তারও এক ঝলক শোনাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মহাভারতে প্রচুর যুদ্ধ বিগ্রহ হিংসার কাহিনী আমরা সবাই পড়েছি, কিন্তু তা সত্ত্বেও মহাভারতের সবচেয়ে হাড়হিম করা ঘটনার একটির কথা উল্লেখ করেই আজকের এই এপিসোডটি শুরু করব। সেটি হলো দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা। দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, আর অসহায় হয়ে বসে রয়েছেন কারা? সমস্ত মহারথীরা, তাদের হাত পা বাঁধা। কে নেই এই তালিকায়? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, আর আছেন জগৎজয়ী অর্জুন, ভীম, এরাও। এবারে খাপে খাপ ফেলুন আজকের নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে রাহুলের অভিযোগের বিষয়টিকে। কমিশনের দেওয়া তথ্য দিয়েই ভোট চুরির তথ্য পেশ করেছেন রাহুল। সংবাদ মাধ্যমে যেভাবে তদন্ত প্রতিবেদন হয় তার চেয়েও পেশাদারি ধাঁচে গণতন্ত্রের বস্ত্রহরণের অভিযোগ করেছেন তিনি। অথচ মহাভারতের বীরদের মতোই মাথা নিচু করে বসে রয়েছে ভারতের সংবাদ মাধ্যম। গণতন্ত্রের কবর খোঁড়ার এত বড় ষড়যন্ত্রের অভিযোগ কার্যত চেপে গেছে ভারতের সংবাদ মাধ্যম। অনেকেই অভিযোগ করেছেন সে রাতে সমস্ত রিজিওনাল ভাষার, বিশেষ করে হিন্দি ভাষার সংবাদ মাধ্যমকে বলা হয়েছিল এই খবরটি প্রথম পাতায় না ছাপতে। এর মধ্যেই ভারতের অন্যতম বড় একটি সংবাদ গোষ্ঠী প্রথমে খবর চালিয়েছিল উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিকের বক্তব্য দিয়ে। রাহুল যে ভোটারের কথা একাধিক রাজ্যের ভোটার লিস্টে রয়েছে বলে উল্লেখ করেছেন তা ফেক বলে প্রচার চালানো শুরু হতেই অমিত মালবিয়া নেমে পড়লেন মাঠে। কিন্তু একটু পরেই ওই সংবাদ মাধ্যম ঘটনাটির সত্যতা জানতে পেরে খবরটি ডিলিট করে দেয়। এর ফলে জলে পড়ে যান অমিত মালবিয়া। এরপরে ওই সংবাদ মাধ্যম রাহুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঠিকানায় ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখতে পায় সেই ঠিকানায় ৮০ জন ভোটার থাকার অভিযোগটি একেবারে জলজান্ত সত্যি। ছোট্ট ওই এক কামরায় কি করে ৮০ জন ভোটার থাকেন, এটাই ছিল রাহুলের প্রশ্ন। তা হাতে নাতে প্রমাণিত হয়েছে অন্তত একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। তবে সংবাদ মাধ্যম চেপে গেলে কি হবে? একদিন পরে আরও আগ্রাসী দেখিয়েছে রাহুল গান্ধীকে। কর্ণাটকের র্যালিতে আরও আক্রমণাত্মক পোস্ট করেছেন তিনি। দেশ জুড়ে এ নিয়ে পথে নেমেছে কংগ্রেস, আর একজোট হয়ে রাস্তায় নামছে সমস্ত বিরোধীরা। এমনকি সম্প্রতি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়া আপও এই ইস্যুতে রাহুলের পাশে এসে দাঁড়িয়েছে। রাহুলের এই কাজ জুড়ে দিয়েছে সমস্ত বিরোধীকে।
আর এর কারণ ভারতের গণতন্ত্রের ইতিহাসে আগে কখনো এরকম অভিযোগ তথ্যসহ কেউ দেখাতে পারেননি। কিন্তু এত বড় এবং এত তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ আনার পরেও কি বলছে নির্বাচন কমিশন? তারা এফিডেভিট বা হলফনামা দায়ের করে এই অভিযোগটি রাহুল গান্ধীকে করতে বলছেন। এর মানে কি? লোকসভায় দেশের বিরোধী দলের নেতা, সংসদে শপথ নেওয়া রাহুলকে আবার হলফনামা জমা করতে বলার আইনগত দিক নিয়ে কমিশনকে এমন আক্রমণ করেছেন কপিল সিব্বাল যে কমিশনের এখন লেজে গোবরে অবস্থা। তার এই আক্রমণের পরে এখন সুর পাল্টে রাহুলকে ক্ষমা চাইতে বলছে কমিশন। কিন্তু রাহুল যে তা করবেন না তা তো সবাই ভালোই জানেন। কি বলেছেন কপিল তা আপনাদের শোনাবো একটু পরেই। তার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা যাক। রাহুলের অভিযোগের পরে সাংবিধানিক প্রতিষ্ঠানকে অসম্মানের অভিযোগ এনেছে নির্বাচন কমিশন। অথচ একই অভিযোগ তো 2009 সালে করেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। ইভিএমের উপর তিনি নির্দিষ্টভাবে একই রকম সন্দেহ প্রকাশ করেছিলেন, তার লিখিত তথ্য রয়েছে। তখন কমিশন কি আডবাণীকে এফিডেভিট পেশ করতে বা ক্ষমা চাইতে বলেছিল? আসলে 11 বছর আগেও নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ উঠলে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসত, কোনো সমস্যা হলে তার সমাধানের চেষ্টা করত, উপায় খুঁজে বার করত। আর এখন নরেন্দ্র মোদীর নিউ ইন্ডিয়ার নিউ কমিশন এত গুরুতর অভিযোগ নিয়েও কোনো তদন্ত করার কথা বলতে পারছে না কেন? রাহুলকেই তারা উল্টে হুমকি দিতে শুরু করেছে। আর কখনো বলছে এফিডেভিট দাখিল করতে, আর কখনো বলছে ক্ষমা চাইতে। তবে কপিল সিব্বালের অভিযোগ এফিডেভিট নিয়ে রয়েছে মস্ত চালাকি, নানা নিয়মের নানা বেড়াজাল। এবার আসবো সেই প্রসঙ্গে আর জানাবো এ নিয়ে কি বলেছেন আইনজীবী কপিল সিব্বাল। কপিল সিব্বাল তার ইউটিউব চ্যানেলে রাহুলের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, এটাই দেশপ্রেম। I believe that Rahul Gandhi has done yeoman service to the nation for having placed these facts and had the courage to place these facts before the people of this country. Only a true patriot can do that. আসলে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের এক বিচারপতি রাহুলের লাদাখ সংক্রান্ত বিবৃতির প্রেক্ষিতে বলেছিলেন, প্রকৃত দেশপ্রেমিক হলে চীন ভারতের জমি দখল করে রেখেছে একথা রাহুল বলতেন না। এর মানে কি? দেশপ্রেমের পাঠ কি এখন আদালতের বিচারপতির মন্তব্য শুনে শিখতে হবে? আর এটা হলে তো দেশের এখনকার শাসক দলের কতজন নেতাকে দেশদ্রোহী বলতে হবে তার লম্বা তালিকা তৈরি হবে। নেহরুর সময় চীন ভারতের জমি দখল করেছে বলে তারা কি কি বলেছিলেন এবং এখনো কি বলে চলেছেন তা কি দেশবাসী জানেন না? সিব্বল যেন সরাসরি তারই উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, এই কেলেঙ্কারি ফাঁস করে রাহুল বড় দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। কপিল সিব্বল নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেছেন। And how the election commission has become an agent of the government in power. Otherwise, when these facts were disclosed, the election commission should have immediately said, we will have a full investigation into this. একেবারে রাহুলের সুরেই রাহুলের অভিযোগের বিস্তারিত জানতে চাইলে আমার করা আগের ভিডিওটি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। কপিল বলেছেন, কমিশনের নিজস্ব নিয়মেই রয়েছে 30 দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে। আর ডিজিটাল ভোটার তালিকা কমিশন না দেওয়ায় একটি বিধানসভা কেন্দ্রের লক্ষ লক্ষ ভোটারের মধ্যে থেকে 1 লাখ ভুয়ো ভোটারের নাম ম্যানুয়ালি বের করতে রাহুলের রিসার্চ টিমের লেগেছে 6 মাস। তাহলে এখন নির্বাচন কমিশন এই হলফনামা নিয়ে কি করবে? তাহলে তারা এই হলফনামা চাইছে কেন? এই প্রশ্নটাই তুলেছেন কপিল। তাহলে উপায় কি? কপিলের মতে এখনো একটা ক্ষীণ উপায় রয়েছে, তা হলো সুপ্রিম কোর্ট যদি সুও মটো বা শতপ্রণোদিত হয়ে মামলাটি হাতে নেয়। কিন্তু সেটা কি হবে? রাহুলের দাবি তো অনেক, যা নিয়মের ফাঁকে আটকে রেখেছে কমিশন। যেমন এই ডিজিটাল জামানার যুগে
তারা সিসিটিভি ফুটেজ দেখাতে চায় না কেন? ডিজিটাল ভোটার তালিকা দিতে চায় না, উল্টে ৪৫ দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিতে চায়। রাহুলের প্রশ্ন ছিল, কেন এগুলো নষ্ট করে ফেলা হবে, যেখানে এখন একটা ছোট্ট হার্ড ডিস্কেই বছরের পর বছর সব ডেটা রাখা সম্ভব। কথাগুলো তো খুব অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না? রাহুল কর্ণাটকের র্যালিতেও একই প্রসঙ্গ তুলেছেন। বলেছেন, গত 10 বছরের সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল তালিকা যদি কমিশন বিপক্ষের হাতে না দিতে চায়, তবে এটা একটা ক্রাইম। আমার প্রশ্ন একটাই, নির্বাচন কমিশন কেন তাহলে রাহুলের নামে মামলা দায়ের করছে না? কারণ তাহলে এটা আদালতের এখতিয়ারে চলে যাবে বলে। বিহারের গ্রাউন্ড রিপোর্টিং করে প্রবীণ সাংবাদিক অজিত আঞ্জুম যেভাবে হাজার হাজার প্রমাণ হাজির করেছেন, তার সঙ্গে রাহুলের এই প্রমাণ একেবারে হুবহু মিলে যাচ্ছে। সেখানেও কিন্তু অজিতের নামে এফআইআর করেছিল নির্বাচন কমিশন। এখানে কিন্তু তা করা হয়নি। কেন? এত কাণ্ডের মধ্যে বিজেপির তাবর নেতা কিন্তু একেবারে চুপ। শুধু দ্বিতীয় সারির নেতা সম্বিত পাত্রের বক্তব্য, রাহুলকে কমিশন দেখা করতে বলেছিল, রাহুল তা না করে এভাবে সাংবাদিক সম্মেলন করলেন কেন? বেশ তাজ্জব প্রতিক্রিয়া, সন্দেহ নেই। কিন্তু এক জায়গায় এসে সব প্রশ্নই আটকে যাচ্ছে এই মুহূর্তে। তা হলো এরপরে কি? সাংবাদিক সম্মেলনের পর ইন্ডিয়া জোটের নেতাদের সামনেও একই তথ্য পেশ করেছেন রাহুল। প্রতিটি বিরোধী দলই এখন বুঝতে পারছে সংকটটা ঠিক কোথায় এবং কোন দিক থেকে আসতে চলেছে। কিন্তু কি ভাবছেন জোট সরকারের শরিক চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান বা নীতিশ কুমারের দল বা অন্য শরিকেরা? রাহুলের কথা, নির্বাচন কমিশনই যদি বিজেপির নির্বাচনী যন্ত্র হয়ে ওঠে, তাহলে তো দেশে কোনো ইস্যু ভিত্তিক রাজনীতি বা আন্দোলনের কোনো জায়গাই থাকে না। এটা কি বিজেপির শরিকরা উপলব্ধি করছে? এর মধ্যেই নিজের ভোট অধিকারের বিষয় ও রাহুলের দেওয়া তথ্যের ফ্যাক্ট চেক করতে নেমে পড়েছেন বিপুল সংখ্যক সাধারণ মানুষও। তাদের অনেকেরই অভিযোগ, কয়েকটি রাজ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনেক তথ্য এখন আর পাওয়া যাচ্ছে না। তবে কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। এতে সংশয় আরও বাড়ছে আমজনতার। নির্বাচন কমিশন কেন এমন লুকোচুরি খেলছে তা নিয়ে পথে ঘাটে আলোচনা চলছে। গণতন্ত্রের পক্ষে এটা কোনো শুভ লক্ষণ কি? নির্বাচন কমিশনের কি উচিত নয় অবিলম্বে এই অভিযোগের সবিস্তার তদন্ত করে আসল সত্য সবার সামনে এনে মানুষের সংশয় দূর করা? কেন ভারতের নির্বাচন কমিশন আরও স্বচ্ছভাবে মানুষের সামনে সব তথ্য পেশ করবে না? কেন রাতারাতি আইন তৈরি করে দেখানো বন্ধ করা হবে সিসিটিভি ফুটেজ সহ সমস্ত তথ্য? কেন তা এত দ্রুত নষ্ট করে ফেলা হবে? কেন সব রাজনৈতিক দলকে দেয়া হবে না ডিজিটাল ভোটার তালিকা? ভারতের গণতন্ত্রের সামনে এত বড় সংকট আগে এসেছে কি? শুরুতেই মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সময় মহাবীরদের চুপ করে থাকার কথা বলেছিলাম। কিন্তু মহাভারতে এটাও আছে, খোদ দুর্যোধনদের এক ভাই কিন্তু এই কাণ্ডের প্রতিবাদ করেছিলেন। তার নাম বিকর্ণ। তিনি এই বিষয়টিকে অনৈতিক বলেছিলেন। আর একজনও ধর্মের কথা বলে এর প্রতিবাদে সরব হয়েছিলেন। তিনি হলেন দুর্যোধনদের কাকা দাসীপুত্র বিদুর। বিকর্ণ এবং বিদুরদের বিবেক কি এখনো সমাজে আছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।